শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশনুরা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংসদীয় আসনের নতুন সীমানার বিরোধিতায় ফরিদপুরে অবরোধ কর্মসূচি থেকে থানায় হামলা, ৬ গাড়ি ভাঙচুর, বাগেরহাটে আজও হরতাল। তরুণেরা সক্রিয় থাকলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। ১২ জনকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দাবিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের কর্মসূচি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে ভাঙা থানা হামলা এবং ইউএনও ও থানা নির্বাচনী অফিসে হামলা ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় অন্তত ৬টি গাড়িতেও আগুন দেয়া হয়। যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়ক। এদিকে বাগেরহাটে দ্বিতীয় ধাপে টানা ৩ দিনের হরতাল ও অবরোধ চলছে। ডেস্ক রিপোর্ট। ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ফরিদপুরের আলগী ও হামিরদি ইউনিয়নের মানুষ। ভাঙা থানায় হামলা চালিয়ে অন্তত ৬টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এদিকে সকাল থেকে ৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, এপিবি ও পুলিশ উপজেলার হামিরদি ও আলগী ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে। তারা সড়ক থেকে সরে গেলে জড়ো হতে থাকে স্থানীয়রা। অবরোধ করে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার বিভিন্ন স্থান। আমাদের অস্তিত্ব, আমাদের মাটি আমাদের কাছে আপনারা ফিরিয়ে দিন, এটাই আপনাদের কাছে আমাদের দাবি। যে কোনো মূল্যে আমরা আমাদের মাটি রক্ষা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন, তিনি সরাসরি আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। আমরা জনতাই ক্ষমতার উৎস। আপনাকে বলে দিতে চাই, জনগণকে চেতাবেন না, শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর খারাপ অবস্থা হবে আপনাদের। এদিকে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে দ্বিতীয় ধাপে টানা ৩ দিন হরতাল ও অবরোধ পালন করছে স্থানীয়রা। প্রথম দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে হরতাল। আসন আমরা পুনর্বহাল চাই। একটি ব্লক বিলুপ্ত করে যে গেজেট প্রকাশ করা হয়েছে, এটা আমরা মানি না। বিক্ষোভকারীরা আজ বাগেরহাট জেলা প্রশাসনের প্রধান ফটক আটকে বিক্ষোভ করছে। বন্ধ রয়েছে সব সরকারি অফিস আদালত, তবে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বহির্নোঙরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও হরতালের কারণে বন্ধ রয়েছে বিসিক শিল্পনগরী, মোংলা ইপিজেড সহ শিল্পাঞ্চলের কার্যক্রমও। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে ফরিদপুরের সড়ক অবরোধ ও বাগেরহাটে চলমান হরতাল নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মীরা। ফরিদপুর ৪ থেকে আলগী হামিদি ইউনিয়নকে ফরিদপুর ২-এর মধ্যে সংযুক্ত করার প্রতিবাদে গত এক সপ্তাহ যাবৎ এই ২ ইউনিয়নের বাসী কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিল। আজ সকালে কিছু সময়ের জন্য হলেও সড়ক খুলে দিলেও কিন্তু তারা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তারা আবারও সড়কে নেমে এসেছে এবং বিক্ষুব্ধ এই জনতা একটি কথাই বলছে, কোনো অবস্থাতেই তারা তাদের এই ২ ইউনিয়ন অর্থাৎ হামিদি এবং আলগী ভাঙা ৪ থেকে যে কেটে নিয়ে যাওয়া হয়েছে সেটি তারা মানতে নারাজ। যে কোনো মূল্যেই হোক তারা তাদের এই ২ আসন পূর্বের অবস্থানে না ফেরা পর্যন্ত তারা কিন্তু ঘরে ফিরবেন না, তারা এই রাস্তা থেকে তারা উঠবেন না। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও কিন্তু ৩ দিনের হরতাল চলছে। হরতালের প্রথম দিনে আমরা যেটা দেখতে পেয়েছি, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিশেষ করে এখানকার শ্রমিক শ্রেণীর মানুষ। হাজার হাজার শ্রমিক, তারা কিন্তু পরিবহন খাতে যারা জড়িত, তারা কিন্তু রাস্তায় চলাচল করতে পারছে না। তাদের জীবনযাত্রা অনেক থমকে গেছে। তাদের কিস্তি রয়েছে, তারা আমাদেরকে বলেছে যে সব বন্ধ থাকলেও কিস্তি কিন্তু বন্ধ নেই। তারা এই কিস্তির টাকা কিভাবে জোগাড় করবে, সেটি একটি চিন্তার বিষয়। তারা চায় অবিলম্বে এই হরতাল আর কর্মসূচি যাতে না দেয়, তাদের ভোগান্তি যাতে না বাড়ে, বাগেরহাটবাসীর দাবি উপেক্ষা না করে, তাহলে তাদের এই দুর্ভোগ হয়তোবা থাকবে না, সেটাই তারা প্রত্যাশা করছে। তরুণেরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা রাখতে হবে। জ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা থেকে ক্রীড়া বা সংস্কৃতি, যুবকদের উদ্যম, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত ও সম্মানিত করার উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালিত যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের তত্ত্বাবধানে প্রবর্তন করা হয়েছে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। চলতি বছর এই খাতে অসাধারণ অবদানের জন্য যুব উন্নয়ন ও কর্মসংস্থানে 3 জন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে 2 জন, দেশপ্রেম, বীরত্ব, সাহসিকতায় 2 জন, জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য 3 জন এবং ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য 2 জন। সব মিলিয়ে 12 জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ে মনোনীতদের পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সীমিত সম্পদ দিয়েই দেশ গঠনে নিরলসভাবে কাজ করছে তরুণেরা। জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, চলার পথে প্রতিনিয়ত নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। এ কাজে তরুণরা নেতৃত্ব দেবে বলে আশাবাদ জানান তিনি। তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। নতুন নীতি এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে তরুণদের দেখতে চান প্রধান উপদেষ্টা। তোমরা আরো সাহসী হও। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে সংবাদ সম্মেলনে দাবি আদায়ে 18 সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে তারা মনে করেন না। সেই সাথে বলেন, ফেব্রুয়ারির আগে তাদের দাবি পূরণ সম্ভব। সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। এদিকে একই দাবিতে একই দিনে একই কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলনও। আজ এক সংবাদ সম্মেলনে দলের আমির সৈয়দ রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তির দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচনে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আমরা একই দাবি নিয়ে যৌথপদ্ধ কর্মসূচি পালন করব, যুগপৎ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বেলা 11টার পরে ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মাহমুদুর রহমান জানান, 2008 সালে দিল্লিতে প্রণব মুখার্জি ও মইনীয় আহমেদের বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার। এ সময় তিনি বিডিআর বিদ্রোহ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শাহবাগের গণজাগরণ আন্দোলন এবং হেফাজতের উত্থান সম্পর্কে বক্তব্য দেন। দাবি করেন, শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছিল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এই মামলার আর 2-1 জন সাক্ষীর জবানবন্দির মধ্য দিয়ে শেষ হবে সাক্ষ্য গ্রহণ পর্ব। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামেরও এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি আর 2-1 জন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে
সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। তবু প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নিয়ে জটিলতা কাটছেই না। এক দশকে কমপক্ষে 3 বার ব্যয় ও সময় বাড়ানো হলেও শেষ হয়নি সড়কটির প্রশস্ত করার কাজ। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলায় প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, আর এতে ভোগান্তি বেড়েই চলেছে সাধারণ মানুষের। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। শিপইয়ার্ড সড়ক প্রকল্প অনুমোদিত হয় 2013 সালে। প্রথমে ব্যয় ধরা হয়েছিল প্রায় 99 কোটি টাকা, কিন্তু সময়মতো কাজ শুরু না হওয়ায় সংশোধিত প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি টাকায়। সর্বশেষ 2022 সালের জানুয়ারিতে 4 লেনের সড়কের কাজের দায়িত্ব পায় মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, কিন্তু নির্ধারিত সময়ের 1 বছরের বেশি পেরিয়ে গেলেও অর্ধেকও কাজ শেষ হয়নি। সিটি কর্পোরেশন, কেডিএ এবং স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অবহেলার কারণে আমরা এই যে এলাকাবাসী দীর্ঘদিন ধরে 1 যুগ ধরে ভোগান্তি শিকার হচ্ছে। গাড়ি ঘোড়া চালাই আমরা, এতে আমাদের গাড়ি ঘোড়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে। মেরুদণ্ডের হাড় থেকে মাজার কোমর পর্যন্ত ভেঙে যায়, তবুও চলতে হয়। ভোগান্তি তো আমাদের প্রতিনিয়ত একটা কন্টিনিউ হয়ে গেছে, যা অবস্থায় পরিণত। প্রায় 4 কিলোমিটার শিপইয়ার্ড সড়কে যান চলাচল এখন দুঃসাধ্য। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। একটি নিরাপদ সড়কের দাবিতে 1 দশকে 20টিরও বেশি মানববন্ধন করেছে এলাকাবাসী। কেডিএ নামে যে প্রতিষ্ঠানটি এই সড়কের কাজ করার জন্য তত্ত্বাবধানে রয়েছে, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই কাজকে কেন্দ্র করে 70 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। 30% কাজ এখানে হয় নাই। যে প্রতিষ্ঠান কেডিএ বিল দিয়েছে তাদেরকে আজকে বিচারের আয়ত্তে আনতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় গত 7 আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয় কেডিএ, কিন্তু উল্টো 60 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন রশি টানাটানিতে ক্ষুব্ধ নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। যে আজকের যে শিশুর বয়স 12 বছর, সেই অঞ্চলে পাকা রাস্তা দেখে নাই, যে জন্ম থেকেই হচ্ছে এই সড়কের এই অবস্থা দেখেছে। সুতরাং এই যে দীর্ঘসূত্রিতা কাজের এবং একাধিকবার আমরা জানি যে প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেয়েছে এবং 2.5 গুণেরও বেশি প্রকল্প খরচ বৃদ্ধি পেয়েছে। ক্যামেরায় কথা বলতে নারাজ কেডিএ কর্তৃপক্ষ, তবে জানিয়েছে নতুন করে 24 আগস্ট দরপত্র আহ্বান করা হয়েছে, যা জমাদানের শেষ তারিখ 22 সেপ্টেম্বর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ, রঙের কাজ ও আলোকসজ্জার ব্যস্ততা। 21 সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে পড়বে, আর 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের পূজার আনুষ্ঠানিকতা। শিল্পীরা দিন রাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। তাদের কাজ দেখতে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। অনেকেই পরিবার পরিজন নিয়ে গিয়েছেন। শারদীয় দুর্গোৎসব ঘিরে গোপালগঞ্জ ও শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও চলছে খড়মাটি দিয়ে প্রতিমা তৈরি, আবার কোথাও চলছে রং তুলির টানে প্রতিমায় প্রাণ সঞ্চারের প্রস্তুতি। গোপালগঞ্জে এবার 1285টি মন্দিরে দেবী দুর্গার আরাধনা হবে। শেষ মুহূর্তে দিনরাত এক করে কাজ করছেন কারিগররা। এবার মজুরি কম বলছেন তারা। অলরেডি আমাদের প্রতিমা গড়ানোর শেষ পর্যায়ে। আগামী সপ্তাহ থেকে আমাদের ডেকোরেশনের কাজ চলবে, এরপর লাইটিং। বর্তমান যে বাজার সবকিছুর দাম অনুপাতে আমাকে এই প্রতিমার দাম তেমন না। জীবন বাঁচার তাগিদে করাই লাগে, আমাদের ন্যায্য মূল্য আমরা পাই না। পূজায় এবার আলোকসজ্জা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিন্নতা আনার চেষ্টা করেছেন আয়োজকরা। উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। এবার যেন অতীতের ন্যায় আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বন্ধুত্বসুলভ পরিবেশে আমাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারি, আমরা সকলের সহযোগিতা কামনা করি। আশ্বস্ত করেছি যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে যে কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন
সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি সেই বিষয়টি নিষেধ করা হয়েছে। শেরপুরের 5 উপজেলায় এবার 179টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নিপুণ হাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। দুর্গা ছাড়াও কারিগররা গড়ছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর অসুরের প্রতিমা। তবে কারিগরদের অভিযোগ, মাটিসহ অন্যান্য অনুষঙ্গের দাম আগের থেকে অনেক বেশি। সে তুলনায় দাম পাচ্ছেন না। পৈতৃক পেশাকে টিকিয়ে রাখার জন্যই এখনো কাজ করে যাচ্ছেন বলেন তারা। এবার খের, সুতলি, কাঠবাঁশের দাম একটু বেশি, ওই তুলনায় মূর্তির দাম আগেগুলো একটু কম হয়ে গেছে। আমি অনেক লোক আসতে চাই না, কারণ দিন রাত 24 ঘন্টা খাটতে হয়, খাটনি হিসাবে দাম নাই, তবু আমগরে পেশা আমগরে করেই যেতে হয়। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের দিন গণনা। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 1 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা ধরণীতে আসবেন গজে চড়ে এবং দোলায় চড়ে যাবেন কৈলাসে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টির মধ্যেই প্রচারে নেমেছেন প্রার্থীরা। তারা বলছেন, গতকাল ব্যালট নম্বর দেওয়ার পর থেকেই বৃষ্টি চলছে, এতে প্রচার চালানো যাচ্ছে না। আচরণবিধিতে একাডেমিক ভবনে প্রচারের অনুমতি নেই, কিন্তু বৃষ্টির কারণে বেশিরভাগ শিক্ষার্থী এসব জায়গাতেই আছে। এদিকে প্রচার শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাকসু ও হল সংসদ নির্বাচনে 39 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার মোট ভোটার 28,905 জন। ভিপি পদে 18, জিএস পদে 14 এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। সকাল থেকে এখনো পর্যন্ত সব মিলে 44 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজও সকাল 9:30 থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ চলবে বিকেল 3:30 পর্যন্ত। এর আগে গতকাল মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মনোনয়ন ফর্ম নিয়েছেন 7 ভিপি প্রার্থী সহ 28 জন। আবাসন সংকট, শাটল সহ শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সমাধান করার আশ্বাস বিভিন্ন পদপ্রার্থীদের। চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। জমা নেওয়া হবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। গত 28 আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা আর ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,634 জন। যশোর ঢাকা মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও সেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আক্তার হোসেন ও শহরতলি ভেকুটিয়া এলাকার আবু জাফর। পুলিশ জানিয়েছে, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশ বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। ঢাকা থেকে যশোরমুখী নড়াইল এক্সপ্রেস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে বাঁশ ঢুকে হতাহতের ঘটনা ঘটে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়েছে। এতে সকাল 6টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় 52.18 সেন্টিমিটার, যা বিপদসীমার 3 সেন্টিমিটার বেশি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু হয়েছে। এ ব্যবস্থায় গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয় টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। আপাতত পাইলটিং আকারে চালু হলো আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। এতে আগে থেকে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো ইটিসি লেন ব্যবহার করে 30 কিলোমিটার গতিতে টোল প্লাজা পেরিয়ে যেতে পারবে। আপাততই একটি ব্যাংক এ সেবা দিচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, আগামী বছরের 5ই মার্চ নেপালের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আশা সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রবিবার প্রথমবারের মতো বক্তব্যে তিনি জানান, রাজপথে নামা বিক্ষোভকারীদের আহ্বানে তিনি সাড়া দিয়েছেন। সম্প্রতি নেপালে তরুণদের নেতৃত্বে বিক্ষোভের মধ্য দিয়ে কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। সেই বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে 70 জনের বেশি মানুষ নিহত হন।
24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানে অন্তত 53 প্যালেস্টাইনি নিহত হয়েছে। অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 422 জনে পৌঁছেছে। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো জানিয়েছে গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েলের নতুন অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই চালানো হচ্ছে। তবে ইসরায়েলের দাবি তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এবারে কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে আজ আছে 2টি ম্যাচ। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপার 4-এর সম্ভাবনা টিকিয়ে রাখতে কাল আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচে টাইগাররা কেমন খেলতে পারে তাই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে জানিয়েছেন স্টাফ রিপোর্টার অনিক জাবের। কাপ খেলতে আসার আগে বাংলাদেশ দল দীর্ঘদিন নাথান কেলির তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং করেছে। জুলিয়ান উডকে নিয়োগ দেওয়া হয়েছিল টাইগার ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর জন্য, কিন্তু এশিয়া কাপে এসে দৃশ্যমান তেমন কিছুই দেখা যায়নি। বাংলাদেশ প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে জিতেছে, কিন্তু সেখানেও বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে সমালোচনা আছে। ধীর গতির ব্যাটিংয়ে সমালোচিত বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে কিন্তু এশিয়া কাপে টিকে থাকার স্বপ্ন অনেকটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। এই আফগানিস্তান কিন্তু বেশ শক্তিশালী দল এই মুহূর্তে টি-20-তে। হেড টু হেড বিচারেও বাংলাদেশের থেকে আফগানিস্তান এগিয়ে আছে। 12 ম্যাচ খেলেছে দুই দল, তার মধ্যে আফগানিস্তান জিতেছে 7টিতে, বাংলাদেশ 5টিতে। আর এই সংযুক্ত আরব আমিরাত কিন্তু রশিদ খানদের হোম গ্রাউন্ড, তাদের দেশে খেলা হয় না, তারা কিন্তু বছরের পর বছর ধরে এখানেই খেলে থাকে। তবে বাংলাদেশের জন্য একটা স্বস্তির বিষয়, সেটা হচ্ছে আবুধাবিতে খেলা। যেহেতু আবুধাবিতে খেলা, আবুধাবির উইকেট কিন্তু অনেকটা পেসাররা সহায়তা পায়, স্পিনাররা কম সহায়তা পায়। আফগানিস্তানের ঝুলিতে বিশ্বমানের তারকা স্পিনাররা আছে। তো এই বিষয়টা বাংলাদেশ দল চাইবে কাজে লাগাতে, কারণ বাংলাদেশ দলের হাতে কিন্তু ভালো ভালো পেসার তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, শরীফুলের মতো পেস বোলাররা আছে, মুস্তাফিজ আছে। তারা যদি ভালো করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বাংলাদেশ যদি আফগানিস্তানের জিতেও যায় সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ যে পরের রাউন্ডে চলে যাবে তা নয়। রান রেটের একটা হিসেব নিকেশ আছে, আফগানিস্তানকে আবার শ্রীলঙ্কার সাথে হারতে হবে। বাংলাদেশের সবচেয়ে ভাবনার বিষয়টা হচ্ছে আগামীকালকের যে ম্যাচ, সেটা আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের স্বপ্ন কিছুটা হলেও টিকিয়ে রাখা। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংসদীয় আসনের নতুন সীমানার বিরোধিতায় ফরিদপুরে অবরোধ কর্মসূচি থেকে টিএনও অফিস ও থানায় হামলা, 6 গাড়ি ভাঙচুর, বাগেরহাটে আজও হরতাল। তরুণেরা সক্রিয় থাকলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 জনকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান। জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের কর্মসূচি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।